আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজ অনলাইন ক্লাস 7 উক্ত ক্লাসে আলিরা কলেজের প্রথম বর্ষের বিজ্ঞান বিভাগের সকল ছাত্রছাত্রী সুস্বাগতম। আজ আমার অনলাইন ক্লাসে তোমাদেরকে ত্রিকোণমিতিক অর্থাৎ ত্রিকোণমিতি আমাদের প্রথম পত্রের ত্রিকোণমিতির দুইটি অধ্যায় আছে, ষষ্ঠ অধ্যায় এবং সপ্তম অধ্যায়। আজ আমি তোমাদেরকে ষষ্ঠ অধ্যায় নিয়ে আলোচনা করব। তোমরা ক্লাসটা সুন্দরভাবে ফলো করবে, আশা করি ত্রিকোণমিতি সম্পর্কে জানতে পারবে। ত্রিকোণমিতি শেখার পরে আমরা আবার বীজগণিতে বা জ্যামিতিতে ফিরে যাব। ত্রিকোণমিতি ষষ্ঠ অধ্যায়, আমাদের ষষ্ঠ অধ্যায়ের নাম আছে ত্রিকোণমিতিক অনুপাত। প্রথম পত্রের ষষ্ঠ অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাত। ত্রিকোণমিতিক অনুপাত বলতে আমরা কি বুঝি, তাই না? তাহলে ত্রিকোণমিতিক অঙ্কগুলো করতে যে আমরা যে ত্রিকোণমিতিক সংকেত বা ত্রিকোণমিতিক যে সাইনগুলো পাই সেগুলো আছে ত্রিকোণমিতিক অনুপাত। তাহলে ত্রিকোণমিতিক অনুপাতের সংজ্ঞাটা এরকম যে একটি সমকোণী ত্রিভুজের মোট তিনটি বাহু থাকে। এই তিনটি বাহুর ভূমি, লম্ব, অতিভুজ এরকম তিনটি বাহুর নাম আছে। এই তিনটে বাহু থেকে প্রত্যেকবারে দুইটি করে বাহুর ভাগফল নিলে যে 6টি অনুপাত পাওয়া যায়, এই 6টি অনুপাতের প্রত্যেকটিকে এক একটি ত্রিকোণমিতিক অনুপাত বলে। যেমন মনে করো একটি সমকোণী ত্রিভুজ, এখানে আমাদের মনে করো এ বি সি, এইটা আমাদের সমকোণ, এইটা আছে ভূমির সাথে উৎপন্ন কোণ, উন্নতি কোণ। এখন এই কোণটা যদি আমরা থিটা ধরি তাহলে এখান থেকে আমরা মোট 6টি অনুপাত পাব। মনে করো যে এ বি, এখানে কয়টা অনুপাত পাওয়া যায়? মনে করো এ বি বাই এসি, তারপরে এসি বাই এ বি, নেক্সট বিসি বাই এসি, অথবা এসি বাই বিসি, অথবা বিসি বাই এবি, অথবা এবি বাই বিসি। তাহলে কয়টা অনুপাত হলো? এই যে 6টি অনুপাত বা 6টি ভাগফল, এই 6টি ভাগফলের প্রত্যেকটিকে এক একটি ত্রিকোণমিতিক অনুপাত বলে। এদের প্রতিটিকে এক একটি ত্রিকোণমিতিক অনুপাত, যার কোনোটা সাইন, কোনোটা কজ, কোনোটা ট্যান, কোনোটা সেক, কোনোটা কোসেক, কোনোটা কড ইত্যাদি হতে পারে। তাহলে এটা আছে যে আমাদের এই যে ভূমি, আর এটা আছে লম্ব। তাহলে এটা আছে কট থিটা, এটা লম্ব বাই ভূমি, এটা লম্ব বাই ভূমি, তাহলে ট্যান থিটা। এটা আসবে অতিভুজ, এই যে অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব আমাদের কোসেক থিটা। তারপর আছে যে লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, তাহলে আমাদের এটা ট্যান থিটা, সাইন থিটা। তারপরে অতিভুজ বাই ভূমি, এটা আছে সেক থিটা। আর ভূমি বা অতিভুজ এটা কি বলো? কস থিটা। তাহলে এই 6টি অনুপাত দিয়ে আমরা ত্রিকোণমিতিক অঙ্কগুলো করতে পারি, যাকে বলা হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত। ওকে, তাহলে ত্রিকোণমিতিক অনুপাত কয়টি? 6টি। কি কি? আমাদের এই যে 6টি। তাহলে এই ত্রিকোণমিতিক অনুপাতে আমাদের একটি কোণ লাগে, যে কোণকে বলা হচ্ছে ত্রিকোণমিতিক কোণ। তাহলে ত্রিকোণমিতিক কোণ বলতে আমরা কি বুঝি? ত্রিকোণমিতিক কোণ অর্থাৎ এই যে থিটা বলতে আমরা কি বুঝি? তাহলে এটাকে বলা হচ্ছে যে একটি ঘূর্ণমান সরলরেখা, মনে করো ও এক্স, একে ঘড়ির কাঁটার দিকে ঘুরিয়ে নির্দিষ্ট সময় অন্তে একটি শেষ অবস্থান পাবো ও ওয়াই। এই ও ওয়াই উপর যে কোনো একটা বিন্দু থেকে আমরা আদি রেখার উপর লম্ব আঁকলে এই লম্ব বিপরীত যে কোণটা উৎপন্ন হবে এই কোণকে বলা হচ্ছে ত্রিকোণমিতিক কোণ। তাহলে ত্রিকোণমিতিক কোণ কি? একটি ঘূর্ণমান সরলরেখার ঘড়ির কাঁটার দিকে বা বিপরীত দিকে ঘুরিয়ে নির্দিষ্ট সময় অন্তের শেষ অবস্থান এবং আদি অবস্থানের মধ্যবর্তী যে কোণ উৎপন্ন হবে সেই কোণকে বলবো ত্রিকোণমিতিক কোণ, যাকে আমরা সাধারণত থিটা দিয়ে প্রকাশ করি। তাহলে ত্রিকোণমিতিক
কোণ আর জ্যামিতিক কোণ এর মধ্যে কিছুটা পার্থক্য আমরা পরিলক্ষিত পাই। ত্রিকোণমিতিক কোণ আছে আমাদের ঘূর্ণনের ফলে উৎপন্ন হয়, আর জ্যামিতিক কোণ আছে একটি রেখার সাথে আরেকটি রেখার মিলন বিন্দুতে জ্যামিতিক কোণ উৎপন্ন হয়। তাহলে ত্রিকোণমিতিক কোণ এবং জ্যামিতিক কোণের মধ্যে আরও কিছু পার্থক্য আছে, যে ত্রিকোণমিতিক কোণ আমরা দুই ধরনের বলতে পারি, একটা আছে ধনাত্মক কোণ, আরেকটি আছে ঋণাত্মক কোণ। আর জ্যামিতিক কোণ আমাদের অসংখ্য প্রকার হতে পারে, সূক্ষ্ম কোণ, সরল কোণ, সন্নিহিত কোণ, সম্পূরক কোণ, সন্নিহিত কোণ, তারপর আছে স্থূল কোণ, এরকম বিভিন্ন প্রকারের জ্যামিতিতে কোণ উৎপন্ন হয়। কিন্তু ত্রিকোণমিতিতে মাত্র আমাদের দুই ধরনের কোণ উৎপন্ন হবে, একটা আছে ধনাত্মক কোণ আর একটা আছে ঋণাত্মক কোণ। তাহলে ধনাত্মক কোণ বলতে আমরা কি বুঝি, যে ঘূর্ণনমান OX রেখাকে যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে যে কোণ উৎপন্ন করব সেই কোণকে বলবো ধনাত্মক কোণ। ওকে, আর OX রেখাকে যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরিয়ে যে কোণ উৎপন্ন করব সেই কোণকে বলবো ঋণাত্মক কোণ। এই কোণটা আছে ঋণাত্মক কোণ। তাহলে ত্রিকোণমিতিক কোণ মাত্র দুই প্রকার, একটা আছে ধনাত্মক কোণ আর একটা আছে ঋণাত্মক কোণ। যদি ঘূর্ণনমান রেখাটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে উৎপন্ন করে তাহলে ওই কোণ হবে ধনাত্মক কোণ, আর যদি ঘূর্ণনমান রেখাটি ঘড়ির কাঁটার দিকে ঘুরে কোণ উৎপন্ন করে তাহলে ওই কোণটা হবে ঋণাত্মক কোণ। তাহলে ধনাত্মক এবং ঋণাত্মক কোণ আমাদের দুই প্রকার। আরেকটু পার্থক্য হয় যে ত্রিকোণমিতিতে কোণ আমাদের অসংখ্য ডিগ্রি বা রেডিয়ান উৎপন্ন হতে পারে, কারণ ত্রিকোণমিতিক কোণ উৎপন্ন হয় একটি রেখার আবর্তনের ফলে। যদি আমি একটি রেখাকে পূর্ণ ঘূর্ণন সম্পন্ন করি, তাহলে এই রেখাটা যদি একটি ঘূর্ণন সম্পন্ন করে তাহলে 360 ডিগ্রি কোণ উৎপন্ন হবে। যদি এরকম দুইটি ঘূর্ণন সম্পন্ন করে তাহলে 720 ডিগ্রি কোণ উৎপন্ন হবে। যদি এরকম তিনটি ঘূর্ণন সম্পন্ন করে তাহলে আমাদের 360 ডিগ্রির গুণিতক কোণ উৎপন্ন হবে। এরকম ত্রিকোণমিতিতে আমাদের অসংখ্য ডিগ্রি বা রেডিয়ান কোণ উৎপন্ন হতে পারে। এই জন্য বলা হচ্ছে যে ত্রিকোণমিতিক কোণের পরিমাণ অসীম, কিন্তু জ্যামিতিতে কোণের পরিমাণ সসীম। কারণ জ্যামিতিতে একটি বিন্দুতে মাত্র 360 ডিগ্রি কোণ উৎপন্ন হয়, তাই জ্যামিতিতে কোণ সসীম আর ত্রিকোণমিতিতে কোণ অসীম। ওকে, এরপরে আমাদের আসি ত্রিকোণমিতিক আমরা কোণ পরিমাপ করে তার পাশে আমরা একক লিখি। যেমন আমরা দুইয়ের পাশে যদি আমরা টাকা লিখি তাহলে এটা মুদ্রা বোঝাবে, দুইয়ের পাশে যদি আমরা এন লিখি তাহলে এটা বল বোঝাবে, দুইয়ের পাশে যদি আমরা কেজি লিখি তাহলে এটা ভর বোঝাবে। তাহলে একক কি নির্দেশ করে তাহা বোঝায়। ঠিক তেমনি আমাদের ত্রিকোণমিতিতে কোণ পরিমাপ করে তার পাশে আমরা একক লিখব, যাকে আমরা কোণ নির্দেশ করব। তাহলে এই ত্রিকোণমিতিক কোণ পরিমাপের একক কয় প্রকার এবং কি সে সম্পর্কেও আমাদের জানতে হবে, যেহেতু আমাদের ত্রিকোণমিতির এখানে প্রাথমিক ধারণা। তাহলে ত্রিকোণমিতিতে কোণ পরিমাপের একক 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। একটা আছে আমাদের ডিগ্রি বা 60 মূলক পদ্ধতি, ডিগ্রি বা 60 মূলক পদ্ধতি। দুই আছে বৃত্তীয় বা রেডিয়ান পদ্ধতি, বৃত্তীয় বা রেডিয়ান পদ্ধতি। তারপরে 3 আছে শতমূলক বা গ্রেড পদ্ধতি। তাহলে ত্রিকোণমিতিক কোণ পরিমাপের একক 3 প্রকার: 60 মূলক বা ডিগ্রি পদ্ধতি, বৃত্তীয় বা রেডিয়ান পদ্ধতি, আর আছে শতমূলক বা গ্রেড পদ্ধতি। তাহলে আমরা ত্রিকোণমিতিতে কোণ পরিমাপ করে 3 প্রকারের একক আমরা লিখি: ডিগ্রি বা 60 মূলক পদ্ধতি, বৃত্তীয় বা রেডিয়ান পদ্ধতি, শতমূলক বা গ্রেড পদ্ধতি। তো এখন আমরা এই একটা পদ্ধতি কি বা কিভাবে প্রণয়ন করতে হবে সেটা শিখব। তাহলে ডিগ্রি বা 60 মূলক পদ্ধতি কি আমরা সবাই জানি যে 1 সমকোণ সমান 90 ডিগ্রি। 1 সমকোণ সমান কি 90 ডিগ্রি। এই 90 ডিগ্রিকে সমান 90 ভাগে ভাগ করলে প্রতি ভাগে যে কোণ উৎপন্ন হয় তাকে 1 ডিগ্রি বলে।
এক সমকোণ সমান কত ডিগ্রি বলো? 90 ডিগ্রি। এই 90 ডিগ্রিকে সমান ভাগে 90 ভাগে ভাগ করলে প্রতি ভাগে যে কোণ উৎপন্ন হয় তাকে 1 ডিগ্রি বলে। তাহলে 1 ডিগ্রিকে সমান 60 ভাগে ভাগ করলে প্রতি ভাগে যে কোণ উৎপন্ন হয় তাকে 1 মিনিট বলে। অনুরূপভাবে 1 মিনিটকে 60 ভাগে ভাগ করলে প্রতি ভাগে যে কোণ উৎপন্ন হয় তাকে 1 সেকেন্ড বলে। ওকে, এরপর আছে বৃত্তীয় বা 60 মূলক পদ্ধতি। বৃত্তীয় বা রেডিয়ান পদ্ধতি। তাহলে বৃত্তীয় বা রেডিয়ান পদ্ধতি কি বলা হচ্ছে? বৃত্তের ব্যাসার্ধের সমান দৈর্ঘ্যের চাপ, বৃত্তের ব্যাসার্ধ থাকে, এই ব্যাসার্ধ যতটুকু এর সমান দৈর্ঘ্যের চাপ কেন্দ্রের সাথে যে কোণ উৎপন্ন করে তাকে আমরা রেডিয়ান কোণ বলি। বৃত্তের ব্যাসার্ধের সমান দৈর্ঘ্যের চাপ, ব্যাসার্ধ আছে এইটুকু দৈর্ঘ্য নিয়ে কেন্দ্রের সাথে যে কোণ উৎপন্ন করব তাকে রেডিয়ান বা 1 রেডিয়ান কোণ বলা হয়। আর 1 রেডিয়ান সমান 2/π সমকোণ। 1 রেডিয়ান সমান কত? 2/π সমকোণ ধরে যে কোণের প্রবর্তন করা হয় সেই কোণকে বলা হচ্ছে কি? রেডিয়ান কোণ বা বৃত্তীয় কোণ। এবারে শতমূলক বা গ্রেড পদ্ধতি। শতমূলক বা গ্রেড পদ্ধতির আমাদের বইতে তেমন ব্যবহার নাই, কিন্তু একটি একক আছে, এটা আমাদের বলা আছে যে শতমূলক বা গ্রেড পদ্ধতি কি বলা হচ্ছে যে 1 সমকোণ সমান 100 গ্রেড ধরে যে কোণের প্রবর্তন করা হয় সেই কোণকে বলা আছে শতমূলক বা গ্রেড পদ্ধতি। তাহলে 1 সমকোণ সমান 100 ধরে 100 ভাগে ভাগ করলে প্রতি ভাগে যে কোণ উৎপন্ন হয় তাকে 1 গ্রেড বলা হয়। এরকম কোণ প্রবর্তনকে বলা হচ্ছে শতমূলক বা গ্রেড পদ্ধতি। তাহলে আমাদের কোণ পরিমাপের এককগুলো আমরা জানলাম। এরপরে আমরা একটি ত্রিকোণমিতি আমাদের উদ্ভাবক বা আবিষ্কারক। ত্রিকোণমিতি আমাদের গণিত শাস্ত্রের একটি অতি গুরুত্বপূর্ণ বিষয়, যে বিষয়টি আমাদের গণিত শাখার বিভিন্ন স্থানে ব্যবহার করা হয়। আমাদের সেখানে বীজগণিত হোক, সেখানে আছে জ্যামিতি হোক, সেখানে বলবিদ্যা হোক, পদার্থবিজ্ঞান হোক, বিভিন্ন জায়গায় আমাদের ত্রিকোণমিতির ব্যবহার আছে। তাহলে এই ত্রিকোণমিতির উদ্ভাবক বা আবিষ্কারক একজন গণিতবিদ হিপারকাস। হিপারকাস আছে ত্রিকোণমিতির জনক বা উদ্ভাবক বা আবিষ্কারক। তাহলে এই ত্রিকোণমিতির প্রথম আমরা চ্যাপ্টারে আমরা যেগুলো শিখব সেগুলো আছে প্রথমে কোণ সংক্রান্ত। তাহলে আমরা এরপর আসি, এখানে আরেকটি বিষয় আছে যে একটি বৃত্ত। আমরা সবাই চিনি একটি বৃত্ত। বৃত্ত কাকে বলে? বলা হচ্ছে যে সমতলের উপর একটি নির্দিষ্ট বিন্দু থেকে সমদূরবর্তী বিন্দুর সঞ্চার পথকে বৃত্ত বলে। সমতলের উপর একটি স্থির বিন্দু হতে সমদূরবর্তী বিন্দুর সঞ্চার পথকে বৃত্ত বলা হয়। তাহলে একটি নির্দিষ্ট বিন্দু, এই নির্দিষ্ট বিন্দু সমান দূরত্ব বজায় রেখে যে পথ দিয়ে সঞ্চালন করে সেই পথকে বলবো বৃত্ত। তাহলে এখানে নির্দিষ্ট বিন্দুকে বৃত্তের কেন্দ্র বলে। নির্দিষ্ট বিন্দুকে কি বলা হয়? বৃত্তের কেন্দ্র। আর নির্দিষ্ট দূরত্বকে বলা হয় বৃত্তের ব্যাসার্ধ। ব্যাসার্ধ আর সঞ্চার পথকে বলা হচ্ছে পরিধি। সঞ্চার পথকে কি বলবো? পরিধি বলবো। তাহলে কেন্দ্র, ব্যাসার্ধ, পরিধি। এখন আমাদের এই দূরত্বকে আমরা যদি একটা ব্যাসার্ধ আর দিয়ে প্রকাশ করি তাহলে আমরা পরিধি পাবো সমান কত? 2πr। পরিধি পাবো 2πr। পাই আছে আমাদের পরিধি ও ব্যাসের অনুপাতকে পাই বলে। বৃত্তের যে পরিধি থাকে এই পরিধি আর ব্যাস আছে যেটা, এর পরিধি আর ব্যাস পাই আছে কি? পাই সমান বৃত্তের পরিধি ও ব্যাস। তাহলে পরিধি আছে 2πr আর আছে ব্যাস আছে 2r। তাহলে কেটে গেলে পাই হবে। ওকে, তাহলে পরিধি ও ব্যাসের অনুপাত আছে পাই। পায়ের মান 3.1416 সামথিং, 3.1416 ইত্যাদি। তাহলে এটা আছে আমাদের পাই। তাহলে এরপরে আমরা আসবো চাপ। চাপ কাকে বলে? পরিধির যে কোনো অংশকে চাপ বলে। মনে করি এটা হচ্ছে চাপ। পরিধির যে কোনো অংশকে চাপ বলে। চাপকে সাধারণত আমরা এস দিয়ে প্রকাশ করব। এবার কোনো চাপ বৃত্তের কেন্দ্রের সাথে যে কোণ উৎপন্ন করে, কোনো চাপ বৃত্তের কেন্দ্রের সাথে যে কোণ উৎপন্ন করে তাকে কেন্দ্রস্থ কোণ বলা হয়, যাকে কেন্দ্রস্থ কোণ বলে।
এবার কোনো চাপ বৃত্তের কেন্দ্রের সঙ্গে কেন্দ্রস্থ কোণ সেটা আমরা রেডিয়ানে হতে পারে, ব্যাসার্ধ ডিগ্রিতে হতে পারে। এরপরে এই যে আমাদের একটি অংশ পাওয়া যাচ্ছে, এই যে একটা অংশ, এই অংশটা বলা হয় বৃত্তকলা। এটার নাম কি? বৃত্তকলা। তাহলে বৃত্তকলা কাকে বলে? কোনো চাপ বৃত্তের কেন্দ্রের সাথে যে ক্ষেত্রফল উৎপন্ন করে তাকে বৃত্তকলা বলে। কোনো চাপ কেন্দ্রের সাথে যে ক্ষেত্রফল উৎপন্ন করে তাকে বৃত্তকলা বলে। তাহলে এটার নাম হচ্ছে বৃত্তকলা। এটার নাম কি? বৃত্তকলা। কোনো চাপ কেন্দ্রের সাথে যে কোনো উৎপন্ন তাকে বৃত্তকলা বলে। তাহলে এই বৃত্তকলার ক্ষেত্রফল, বৃত্তকলার কি ক্ষেত্রফল, এ সমান হাফ আর স্কোয়ার থিটা, অথবা তোমরা যেটা জানো থিটা বাই 360 ইন্টু পাই আর স্কোয়ার। এই জায়গায় থিটার ডিগ্রিতে হবে, আর এখানে থিটা রেডিয়ান হবে। এই জায়গায় থিটাটা কি রেডিয়ান হতে হবে, আর এই জায়গায় থিটাটা সে ডিগ্রিতে হতে হবে। এই জায়গায় থিটাটা ডিগ্রিতে, এই জায়গায় থিটাটা রেডিয়ান। এরপর আছে একটি জিয়া সংযোগ করো। সংযোগ করলে আমরা বৃত্তের সাথে একটা ত্রিভুজ উৎপন্ন হবে। এই ত্রিভুজের ক্ষেত্রফল কত? এই যে একটা ত্রিভুজ দেখা যাচ্ছে, এই ত্রিভুজটার ক্ষেত্রফল কত? মনে করে এখানে একটা ত্রিভুজ যদি ও হয় ও এ বি, তাহলে ও এ বি ত্রিভুজ ক্ষেত্র ও এ বি সমান হাফ আর স্কোয়ার সাইন থিটা। ও এ বি ত্রিভুজ ক্ষেত্র কি হাফ আর স্কোয়ার সাইন থিটা, ত্রিভুজ ক্ষেত্র ও এ বি। তাহলে কোনো জিয়া বৃত্তের কেন্দ্রের সাথে যে ত্রিভুজ ক্ষেত্র উৎপন্ন করে তাকে আমাদের এই যে ত্রিভুজ ক্ষেত্রফল হাফ আর স্কোয়ার সাইন থিটা, আর বৃত্তকলার ক্ষেত্রফল হাফ আর স্কোয়ার থিটা বা থিটা বাই 360 ইন্টু পাই আর স্কোয়ার, থিটা বাই 360 ইন্টু পাই আর স্কোয়ার। তাহলে এবার আমাদের এই যে এখানে এস চাপের দৈর্ঘ্য অনেক সময় নির্ণয় করতে পারে। চাপের দৈর্ঘ্য এস ইকুয়াল টু আর থিটা। থিটাটা অবশ্যই রেডিয়ান হতে হবে। থিটার কি হতে হবে? রেডিয়ান হতে হবে। তাহলে থিটাটা রেডিয়ানে হতে হবে। তাহলে আমরা এখানে বৃত্তের কি পেলাম? বৃত্তের পরিধি পেলাম। বৃত্তের ক্ষেত্রফল সমান পাই আর স্কোয়ার। বৃত্তের পরিধি সমান 2 পাই আর। তাহলে বৃত্তের ব্যাস সমান 2 আর। তাহলে বৃত্তচাপের দৈর্ঘ্য, সমান এস ইকুয়াল টু আর থিটা, তারপর আছে বৃত্তকলার ক্ষেত্রফল সমান হাফ আর স্কোয়ার থিটা অথবা থিটা বাই 360 ইন্টু পাই আর স্কোয়ার। দ্বারা কেন্দ্রের সাথে উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল, দ্বারা কেন্দ্রের সাথে উৎপন্ন ত্রিভুজ ক্ষেত্র সমান হাফ আর স্কোয়ার সাইন থিটা, ওকে। তাহলে এইগুলো আমাদের বৃত্তের সংক্রান্ত তথ্য বা বৃত্তের থেকে যে অঙ্কগুলো আমাদের আসবে সেগুলো এই সংক্রান্ত তথ্য। এরপর আছে একটি একটা ত্রিভুজের আমরা জানি যে কোনো ত্রিভুজ সেটা বৃত্তের বাইরে হতে পারে, বৃত্তের বাইরে যে কোনো ত্রিভুজ বা যে কোনো জায়গা থাকুক, এ বি সি একটা ত্রিভুজ। তাহলে বৃত্তের যে কোনো ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি, অর্থাৎ এ প্লাস বি প্লাস সি সমান কি পাই, এ প্লাস বি প্লাস সি সমান পাই বা 180 ডিগ্রি বা 180 ডিগ্রি। যদি আমরা রেডিয়ানে লিখি তা পাই, যদি আমরা এসে লিখি তাহলে পাই। তা ত্রিভুজের আমাদের এই বাহুগুলোর দৈর্ঘ্য যদি জানা থাকে এ বি সি, তাহলে আমরা এখান থেকে এই ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল পেতে পারি। ত্রিভুজ ক্ষেত্র এ বি সি সমান রুট কি পাবো বলো? এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি, যেখানে এস অর্ধ পরিসীমা। এসটা কি?
এসটা হচ্ছে অর্ধ পরিসীমা, এস ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি বাই টু। এসটা হচ্ছে অর্ধ পরিসীমা, বাহুগুলোর দৈর্ঘ্যের অর্ধেক, দৈর্ঘ্যের সমষ্টির অর্ধেক। তাহলে এগুলো আমাদের লাগতে পারে। এরপরে আছে একটা ত্রিভুজের তিনটি কোণ সমান্তরাল প্রগমনে আছে, অর্থাৎ মনে করো যদি এ কমা বি কমা সি সমান্তরাল প্রগমন, দ্বন্দ্ব সম একা দ্বন্দ্ব নয় সমান্তরাল প্রগমন, সমান্তরাল প্রগমনে থাকলে এই যে আমাদের মাঝে যে থাকবে অর্থাৎ বি সমান এ প্লাস সি বাই টু হবে। একটি ত্রিভুজের তিনটি কোণ যদি সমান্তরাল প্রগমনে থাকে তাহলে মধ্যটা সমান দুই পাশের দুইটার সমষ্টির অর্ধেক হবে। তারপর বলা হচ্ছে যে এ কমা বি কমা সি গুণোত্তর গুণোত্তর প্রগমনে থাকলে বি সমান হবে বি স্কোয়ার সমান এসি হবে, বি স্কোয়ার সমান এসি। ওকে, তাহলে এগুলো আমাদের অঙ্ক করতে যে দেখবা যে লাগছে, তাহলে এগুলো তোমরা একটু ফলো করো বা সুন্দর করে দেখে নাও। ওকে, তাহলে আগামী দিন আমরা অঙ্ক করবো। তোমরা অঙ্ক দেখবে যে তোমরা বাসার কাজ দিচ্ছি, বাসাতে কিছু করবে, তারপর আমরা সমস্যার সমাধান করব। তাহলে ষষ্ঠ অধ্যায় বের করো। ষষ্ঠ অধ্যায় অর্থাৎ 6 প্রশ্নমালা 6 এ দেখো, 6 এতে দেখো তোমাদের এই অঙ্কগুলো তোমরা করতে পারবে। 6 প্রশ্নমালা এগুলো একটু ফলো করো। 6 তোমরা বাড়ির কাজ এইচ ডাব্লিউ 6 এর 1 আচ্ছা 3 1 2 3 4, তারপর হচ্ছে তারপর আছে 4 1 2 3 1 2 3 এগুলা 5 পারবে হচ্ছে 5 পারবে 1 2 1 আর 2। তাহলে এই অঙ্কগুলো তোমরা বাসায় করে ফেলবে, এই কটা অঙ্ক, ঠিক আছে? এগুলো বাসা থেকে করবে, তারপর আমি তোমাদের সমস্যা দেখিয়ে দিয়ে এই প্রশ্নগুলো মোটামুটি শেষ করবো ইনশাল্লাহ। আগামী দিন দেখা হবে, সাক্ষাৎ হবে। ভালো থেকো, সুস্থ থেকো এবং সুন্দর থেকো, নিরাপদে থেকো। ধন্যবাদ সবাইকে, আজ এ পর্যন্তই।